সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেলের গেজেট কবে, সর্বশেষ যা জানা যাচ্ছে। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন কিভাবে বিতর্কের জন্ম দিয়েছিল। অপরদিকে দমন পীড়নের সক্রিয় ছিলেন ইনু, দিয়েছেন উস্কানি, রায়ের ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। এবং সবশেষে অনলাইন জুয়া বেটিংয়ের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 5 কোটি টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। জানা গেছে, চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি নবম পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে পারে। এরপর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এগোবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামো 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাব অনুযায়ী আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হতে পারে, আর বিভিন্ন ধরনের নতুন ভাতা 2027-28 অর্থ বছরের শুরু থেকে কার্যকর হবার সম্ভাবনা রয়েছে। একই সাথে বেতন বৃদ্ধির হারও নবম পে কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা সমন্বয় করা হতে পারে বলে জানা যায়। এর আগে বাস্তবায়ন কমিটি 3 ধাপে পে স্কেল কার্যকরের প্রস্তাব দিয়েছিল। সেই পরিকল্পনায় প্রথম ধাপে মূল বেতনের 50%, পরের বছর বাকি 50% এবং এরপর নতুন ভাতা কার্যকরের কথা ছিল। কিন্তু এই পদ্ধতিতে প্রশাসনিক জটিলতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বেতন কাঙ্ক্ষিতভাবে না বাড়ার আশঙ্কা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনেক সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন এমন অবস্থানে পৌঁছেছে যে প্রস্তাবিত বেতনের অর্ধেক কার্যকর করলে প্রকৃত আর্থিক সুবিধা খুবই সীমিত হতো। এমনকি কিছু ক্ষেত্রে মোট বেতন সাময়িকভাবে কমে যাওয়ার ঝুঁকিও ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই বাস্তবায়ন কৌশলে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সূত্রগুলোর মতে, সরকারের আর্থিক সক্ষমতা আরও বেশি থাকলে নতুন পে স্কেল 1 ধাপেই বাস্তবায়ন করা সম্ভব ছিল। তবে 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের উদ্যোগকে তুলনামূলকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, প্রায় 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোতে রয়েছেন। এ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। উল্লেখ্য, গত 21 এপ্রিল নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতন কাঠামো সংক্রান্ত সুপারিশও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা। এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন কিভাবে বিতর্কের জন্ম দিয়েছিল। নাইম উল আলম মিশু 2011 সালের 30 জুন বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাশ হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আনা এই সংশোধনীটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম সংবেদনশীল এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলা একটি বিল। এই সংশোধনীর মাধ্যমে 1972 সালের আদি সংবিধানের কিছু ধারা যেমন পুনরুদ্ধার করা হয়, ঠিক তেমনি এমন কিছু নতুন বিধান যুক্ত করা হয় যা নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক রয়েছে। পঞ্চদশ সংশোধনীর প্রেক্ষাপট কী ছিল? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে যুক্ত করতে সংবিধান ত্রয়োদশ সংশোধনী আইন নামে 1996 সালের 28 মার্চ সংবিধানের সংশোধনী আনা হয়েছিল। 1999 সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়।
শুনানি শেষে হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০০৪ সালের ৪ আগস্ট ত্রয়োদশ সংশোধনীকে বৈধ বলে রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখে রায় দেন। ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সেই রায়ের বিরুদ্ধে আপিল হয়, কিন্তু ওই সময় থেকে ১/১১ সরকারের সময় পর্যন্ত বিষয়টি চাপা পড়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর ২০০৫-এ করা আপিলটিকে মঞ্জুর করে শুনানি শুরু হয়। সরকার গঠনের পর ২০১০ সালে বাংলাদেশের উচ্চ আদালত জিয়াউর রহমানের শাসন আমলে আনা সংবিধানের ৫ম সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে। সুপ্রিম কোর্টের এ রায়ের পর ১৯৭২ সালের মূল সংবিধানের চরিত্র ফিরিয়ে আনা এবং উচ্চ আদালতের রায়কে সংবিধানে প্রতিফলিত করার লক্ষ্যে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই ২০১১ সালের জুন মাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল সংসদে পাশ হয়। কি পরিবর্তন ছিল এই সংশোধনীতে? এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। এগুলো ছিল: সংশোধনীতে সংবিধানে থাকা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, এর মাধ্যমে পরবর্তী নির্বাচনগুলো দলীয় সরকার অধীনে অনুষ্ঠিত হবার পথ উন্মুক্ত করা হয়। ১৯৭২ সালের আদি সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়, তবে একই সাথে সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয় এবং শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল রাখা হয়। সংবিধানের ৪ ক অনুচ্ছেদ অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং সব সরকারি অফিসে তার প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়। সংবিধানের ৭ খ অনুচ্ছেদ যুক্ত করে বলা হয় যে সংবিধানের প্রস্তাবনা, মূল অনুচ্ছেদগুলো এবং মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো কখনোই সংশোধন করা যাবে না। সংবিধানের অনুচ্ছেদ ৭ ক-তে কোনো ব্যক্তি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করলে বা সংবিধান স্থগিত করলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। নাগরিকত্ব আইন সংশোধন করে বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশী হিসেবে অভিহিত করা হয়। কেন বিতর্ক হয়েছিল? পঞ্চদশ সংশোধনী পাশের পর থেকেই বিরোধী দলসমূহ এবং সুশীল সমাজের একটি বড় অংশ এর তীব্র বিরোধিতা করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। ১৯৯৬ সালে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করার ফলে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অভিযোগ করে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিশ্বাসহীনতার এক দীর্ঘস্থায়ী পরিবেশ সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সরাসরি ফলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। এর ফলে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, যা গণতান্ত্রিক ব্যবস্থায় এক নজিরবিহীন ঘটনা। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও দেশ বিদেশে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়। সমালোচকদের মতে এই সংশোধনীর মাধ্যমেই দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল। ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং একই সাথে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বহাল রাখাকে অনেক সংবিধান বিশেষজ্ঞ একটি আইনগত বৈরাতিক হিসেবে আখ্যায়িত করেন। ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গোষ্ঠীগুলো রাষ্ট্রধর্ম রাখার সমালোচনা করেন, অন্যদিকে রক্ষণশীল গোষ্ঠীগুলো ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার বিরোধিতা করে। এর ফলে উভয় পক্ষ থেকেই এই সংশোধনী সমালোচিত হয়। সংবিধানের ১/৩ অনুচ্ছেদকে চিরতরে সংশোধন অযোগ্য ঘোষণা করা নিয়ে তীব্র আইনগত বিতর্ক তৈরি হয়। আইনজীবীদের মতে একটি সংসদ পরবর্তী প্রজন্মের জন্য সংবিধানকে একদম অবরুদ্ধ করে দিতে পারে না। এটি সংসদীয় গণতন্ত্রের সার্বভৌমত্বের ধারণার সাথে সাংঘর্ষিক। অনেকে অভিযোগ করেন ভবিষ্যতে যেন কেউ এই সংশোধনীগুলো পরিবর্তন করতে না পারে, সেজন্যই এমন রক্ষাকবচ তৈরি করা হয়েছিল। অবৈধ ক্ষমতা দখল রুখতে রাষ্ট্রদ্রোহিতার ধারা যুক্ত করা হলেও সমালোচকদের দাবি ছিল এটি আসলে ক্ষমতাকে কুক্ষিগত করার একটি হাতিয়ার। দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা পাকা করে এবং পরে সংবিধান পরিবর্তনের পথ রুদ্ধ করে দিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের ক্ষমতা চিরস্থায়ী করার বন্দোবস্ত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। সরকারের পক্ষ থেকে এটিকে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, উচ্চ আদালতের রায় বাস্তবায়ন এবং অসাংবিধানিক ক্ষমতা দখল বন্ধের ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দাবি করা হলেও এর পরিণতি ছিল সুদূরপ্রসারী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার সমঝোতার পথ বন্ধ হয়ে যায়, যা পরে এক এক করে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং গভীর রাজনৈতিক সংকটের জন্ম দেয়। একই সাথে দেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এক অচলায়তন তৈরি হয়, যার পরিণতি ঘটে 2024 সালের 5 অগাস্ট। অন্যদিকে দমনপীড়নে সক্রিয় ছিলেন ইনু, দিয়েছেন উস্কানি, রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ। জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু নির্লিপ্ত দর্শক ছিলেন না, বরং বেআইনি দমনপীড়নে সক্রিয় অংশগ্রহণ ও উস্কানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবাধিকার অপরাধের মামলায় মঙ্গলবার 30 জুন দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেন। রায়ে মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে আনা 8টি অভিযোগের মধ্যে 3টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে 3 নম্বর অভিযোগে রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের দায়ে 10 বছর, 6 নম্বর অভিযোগে অপরাধের ষড়যন্ত্রে ও প্ররোচনার দায়ে 10 বছর এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় ইনুকে। এছাড়া 7 নম্বর অভিযোগে অপরাধের ষড়যন্ত্রের দায়ে আরও 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয় ইনুকে। তবে অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় 1, 2, 4, 5 ও 8 নম্বর অভিযোগ থেকে খালাস দেওয়া হয় তাকে। ট্রাইব্যুনাল বলেছে, আসামির উপর আরোপিত সব সাজা যুগপৎ চলতে থাকবে, অর্থাৎ সব মিলিয়ে ইনুকে 10 বছরই কারাভোগ করতে হবে। রায়ের পর্যবেক্ষণে জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ক্ষতিক্ষতি তুলে ধরে ট্রাইব্যুনাল বলে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিক্ষতির সংখ্যাতাত্ত্বিক বিষয়ে সরকারি গেজেটে 846 জন নিহত এবং 13,000-এর অধিক ব্যক্তি আহত হওয়ার তালিকা রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে 1,000-এরও বেশি মানুষ নিহত এবং সহস্রাধিক মানুষের গুরুতর আহত ও অঙ্গহানির মতো নৃশংস ঘটনা ঘটেছে। এই নির্মম সত্য ও রাষ্ট্রীয় সহিংসতার বিষয়ে কোনো দ্বিমত বা বিরোধের অবকাশ নেই। আসামির অপরাধের ধরন প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলে, সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও অপরাধের পেছনে তার মূল ভূমিকা ছিল ষড়যন্ত্র করা, প্ররোচনা দেওয়া এবং সংগঠনে সহায়তা করা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনুর আড়িপাতা ফোনাপালাপ, গণমাধ্যমে দেওয়া বক্তব্য এবং তৎকালীন 14 দলীয় জোটের সিদ্ধান্তসমূহকে এই মামলার প্রধান আইনি ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। ফাঁস হওয়া ফোনাপালাপের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আদালত বলছে, প্রসিকিউশন আইনগতভাবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এই ফোনাপালাপের অডিও সংগ্রহ করে সিআইডি ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার মাধ্যমে এর প্রামাণ্য চেইন অফ কাস্টাডি অক্ষুণ্ণ রেখেছে। আসামিপক্ষ জেরা করার সময় এর সত্যতাকে চ্যালেঞ্জ না করায় আইনি দৃষ্টিকোণ থেকে আলামতটি সম্পূর্ণ গ্রহণযোগ্য ও প্রমাণিত হিসাবে বিবেচনা করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ইনুর প্রথম ফোনাপালাপ বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল বলেছে, এই কথোপকথন থেকে সুস্পষ্ট যে ইনু কোনো নির্লিপ্ত রাজনৈতিক দর্শক ছিলেন না, বরং আন্দোলনকারীদের ওপর সুনির্দিষ্ট কার্যপ্রণালী, কৌশলগত ও সাংগঠনিক বল প্রয়োগের মাধ্যমে দমন-পীড়ন চালিয়ে তা নস্যাৎ করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছিলেন। এই ফোনাপালাপে অভিযুক্ত ব্যক্তি উত্তরা, বাড্ডা, গুলশান এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় আন্দোলনে নেতৃত্বদানকারীদের ছবি দেখে তালিকা প্রস্তুত করে রাতের বেলা তুলে নেওয়ার পরামর্শ দেন এবং ঢাকায় অনুরূপ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সরকারের নেওয়া সহিংস সিদ্ধান্তকে অত্যন্ত সঠিক বলে অভিহিত করেছিলেন ইনু। ট্রাইব্যুনাল মনে করে, রাজনৈতিক নেতা, আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর আসামির জোর দেওয়ার বিষয়টি প্রমাণ করে যে এটি কোনো আইন প্রয়োগকারী সংস্থার বিচ্ছিন্ন পদক্ষেপ ছিল না, বরং মানবাধিকার অপরাধের উদ্দেশ্যে গঠিত একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সমন্বিত উদ্যোগ। দ্বিতীয় ফোনাপালাপের বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এটি কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা ছিল না, বরং আসামি সক্রিয়ভাবে গণবিদ্রোহ দমন এবং প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার কৌশল প্রণয়নে যুক্ত ছিলেন। দেশে কারফিউ জারি, সশস্ত্র বাহিনী মোতায়েন এবং রাষ্ট্রীয় প্রচারণার গতি প্রকৃতি সম্পর্কে তার বিস্তারিত জ্ঞান ছিল।
শেখ হাসিনার সঙ্গে ফোনাপালাপে ইনু চাপটা থাকতেই হবে এবং ঘর থেকে বের হলেই গ্রেফতার করা হবে বলে কঠোর কারফিউর যে পরামর্শ দেন তা নিয়ে ট্রাইব্যুনালের মত এটি ছিল কঠোরতম উপায়ে জনগণকে জমায়েত হতে বিরত রাখার উস্কানি। ইনু ও তৎকালীন সরকারের মধ্যে মানবাধিকার অপরাধ সংগঠনে অভিন্ন অপরাধমূলক ষড়যন্ত্র বিদ্যমান ছিল মন্তব্য করে আদালত বলেছে, ফোনাপালাপে ইনু প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে তাদের নেটওয়ার্ক প্রস্তুত আছে এবং 1 লাখ লোক নিয়ে ঢাকা দখল করবেন। আমাদের নেটওয়ার্ক, আমাদের হোমওয়ার্ক করতে হবে, জাতীয় শব্দচয়ন প্রমাণ করে যে তাদের মধ্যে সমন্বিত পরিকল্পনা ছিল। আন্দোলন দমনে মিথ্যা বয়ান ছড়ানো বিষয়টিকে অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে আদালত বলেন, অভিযুক্ত ব্যক্তি বারবার আন্দোলনকারীদের জঙ্গি, সাম্প্রদায়িক শক্তি এবং রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক উপাদান হিসাবে আখ্যায়িত করে রাষ্ট্রীয় নিপীড়নকে জায়েজ করার চেষ্টা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আমরা এখন এই কার্ডটি খেলব। ট্রাইব্যুনালের মতে প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করার এই পরিকল্পিত প্রচারণা মূলত আন্দোলনকারীদের উপর চরম নৃশংসতা চালানোর ক্ষেত্র প্রস্তুত করেছিল। রায়ের শেষাংশে ট্রাইব্যুনাল বলেছে, 1, 2, 4, 5 ও 8 নম্বর চার্জের অপরাধ সংগঠনে আসামির প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তবে 3, 6 ও 7 নম্বর চার্জে আদালত নিশ্চিত হয়েছেন যে তিনি কোনো সাধারণ দর্শক ছিলেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন জাসদ সভাপতি। এবং সবশেষে অনলাইন জুয়া বেটিংয়ে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 5 কোটি টাকা জরিমানা। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বসম্মতিতে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। 150 বছরের পুরনো আইন বাতিল করে যুগোপযোগী এই নতুন আইনটি প্রণয়ন করা হয়। মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উপস্থাপন করেন, পরে তা সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়। একই দিন সাইবার সুরক্ষা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করেন। পাশ হওয়া জুয়া প্রতিরোধ বিলের উদ্দেশ্য ও কারণ সম্মিলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 দেড় শতাব্দীরও বেশি পুরনো। ডিজিটাল যুগে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়া প্রতিরোধে বিদ্যমান আইনি কাঠামো অকার্যকর এবং অপর্যাপ্ত হয়ে পড়েছিল। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছিল। এই কারণেই পুরনো আইনটি রহিত করে কঠোর সাজার বিধান রেখে নতুন আইনটি প্রণয়ন করা হয়। আইনে অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া, অনলাইন বেটিং, স্পোর্টস বেটিং, লাইভ বেটিং, ক্যাসিনো বেটিং, ক্রিপ্টোকারেন্সি, ঘোস্ট সিম এবং ভুয়া এমএফএস অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। আইনে বলা হয়েছে, জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসাবে কাজ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার পেজ বা চ্যানেল পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া জুয়ার সরঞ্জামাদি বা ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং স্পন্সরশিপের ক্ষেত্রেও রাখা হয়েছে কঠোর কারাদণ্ড ও জরিমানার বিধান। এই আইনে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের অধীনে সংঘটিত অপরাধগুলোকে আমলযোগ্য এবং অজামিনযোগ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার বিচার সাইবার ট্রাইব্যুনাল বা প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালিত হবে। অপরদিকে বিদ্যমান আইনের 20 ধারা বাদ দিতে আইনটিতে সংশোধনী এনে সাইবার সুরক্ষা সংশোধনী আইন 2026 সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মূল আইনের 20 ধারায় 1 কোটি টাকা জরিমানার বিধান ছিল। বিলের উদ্দেশ্য ও কারণ সম্মিলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে মূলত এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে বর্তমানে ডিজিটাল এবং অফলাইন উভয় মাধ্যমের জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধগুলো আরও কঠোর এবং সুনির্দিষ্টভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই জুয়া প্রতিরোধ আইন 2026 নামে একটি সম্পূর্ণ নতুন, সুনির্দিষ্ট এবং বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। একটি স্বতন্ত্র এবং বিশেষায়িত আইন তৈরি হওয়ার কারণেই সাইবার সুরক্ষা আইন থেকে এই ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।